সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ দিদারুল ইসলাম, উপাধ্যক্ষ সেনবাগ সরকারি কলেজ, সেনবাগ, নোয়াখালী। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, এবং সেটাই কাম্য। আজকে আমরা যুক্তিবিদ্যা বিষয়ের প্রথম পত্রের তৃতীয় অধ্যায় যুক্তির উপাদান, এই অধ্যায়টির একটা অংশ পদ নিয়ে আলোচনা করব। এবং এই আলোচনা শেষে আমরা যে বিষয়গুলো জানতে পারবো সেগুলো হচ্ছে যুক্তিবিদ্যায় পদের অবস্থান কি, পদের অর্থ কি, পদের সংজ্ঞা কি, পদ এবং শব্দের মধ্যে পার্থক্য কি, পদের ব্যাপ্তর্থ এবং জাত্যর্থ বলতে কি বুঝি, ব্যাপ্তর্থ এবং জাত্যর্থের মধ্যে পারস্পরিক সম্পর্কটা কি। আমরা তাহলে শুরু করি আমাদের মূল আলোচনা। পদ, যার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে টার্ম, এবং এই টার্ম শব্দটি আসছে ল্যাটিন শব্দ টার্মিনাস থেকে। টার্মিনাস শব্দের অর্থ হচ্ছে আবার প্রান্ত অথবা সীমা। অর্থাৎ একটা যুক্তি বাক্যের দুই প্রান্তে যারা অবস্থান করে তারাই হচ্ছে পদ। একটা যুক্তি বাক্যের তিনটা অংশ: উদ্দেশ্য, সংযোজক, বিধেয়। অর্থাৎ এক প্রান্তে উদ্দেশ্য, আরেক প্রান্তে বিধেয়। কাজে উদ্দেশ্য হচ্ছে একটা পদ এবং বিধেয় হচ্ছে আরেকটি পদ। এবার আমরা পদের সংজ্ঞায় চলে যাই। পদের সংজ্ঞায় বলা আছে যে সকল শব্দ অথবা শব্দ সমষ্টি অন্য শব্দের সাহায্য ছাড়াই নিজে নিজে কোন যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধি হিসাবে ব্যবহৃত হয় অথবা হতে পারে, সে সকল শব্দ অথবা শব্দ সমষ্টিকে পদ বলা হয়। আমরা দুটো উদাহরণ দিলে আরেকটু পরিষ্কার হব। আমরা যদি বলি ফুল হয় সুন্দর, এই বাক্যটিতে ফুল হচ্ছে উদ্দেশ্য পদ, সুন্দর হচ্ছে বিধেয় পদ। এবং ফুল, এই উদ্দেশ্য পদটা একটা শব্দ দ্বারা গঠিত, বিধেয় পদটাও একটা শব্দ দ্বারা গঠিত। আবার যদি বলা হয় দিদারুল ইসলাম সাহেবের একমাত্র কন্যা বর্ষা হয় নোয়াখালী সরকারি কলেজের ছাত্রী, এই যুক্তি বাক্যটিতে দিদারুল ইসলাম সাহেবের একমাত্র কন্যা বর্ষা, অর্থাৎ এই ছয়টি শব্দ দ্বারা হচ্ছে উদ্দেশ্য পদ, নোয়াখালী সরকারি কলেজের ছাত্রী, এই চারটি শব্দ দ্বারা হচ্ছে বিধেয় পদ। কাজেই একটা শব্দ দ্বারা একটা পদ হতে পারে, আবার একাধিক শব্দ দ্বারাও একটা পদ হতে পারে। পদের সংজ্ঞাটা যদি একটু খেয়াল করো, আবার দেখবো ওখানে বলা আছে কোন যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধি হিসাবে ব্যবহৃত হয় অথবা হতে পারে। এই কথার উপর ভিত্তি করে পদকে দুটো অর্থে দেখা হয়। একটা হচ্ছে ব্যাপক অর্থে পদ, একটা হচ্ছে সংকীর্ণ অর্থে পদ। ব্যাপক অর্থে পদ কোনটা? যখন বলা হবে যে সকল শব্দ অথবা শব্দ সমষ্টি কোন যুক্তিবাক্যে উদ্দেশ্য বা বিধি হিসাবে ব্যবহৃত হতে পারে।
সে সকল শব্দ অথবা শব্দ সমষ্টিকে পদ বলা হয় ব্যাপক অর্থে। যেমন ফুল, বড়, মানুষ, এই তিনটে শব্দ কিন্তু ব্যাপক অর্থে পদ, যদিও তারা এখন যুক্তি বাক্যে ব্যবহৃত হয়নি, কিন্তু তারা হওয়ার যোগ্যতা রাখে। কারণ আমরা বলতে পারি বড় হয় সাদা, তখন সে কিন্তু ব্যবহৃত হচ্ছে। মানুষ হয় মরণশীল, তখন মানুষ পদটা উদ্দেশ্য পদ হিসেবে ব্যবহৃত হচ্ছে। কাজেই ব্যাপক অর্থে পদ বলতে আমরা বুঝবো যখন আমরা বলবো যে একটা শব্দ বা শব্দ সমষ্টি কোনো যুক্তি বাক্যের উদ্দেশ্য বা বিধি হিসেবে ব্যবহৃত হতে পারে। সংকীর্ণ অর্থে পদ হচ্ছে যখন আমরা বলবো যে সব শব্দ অথবা শব্দ সমষ্টি কোনো যুক্তি বাক্যের উদ্দেশ্য বা বিধি হিসেবে ব্যবহৃত হয়েছে। এই সংকীর্ণ অর্থে পদ মাত্রই যুক্তি বাক্যের অংশ, অর্থাৎ যুক্তি বাক্যে ব্যবহৃত হওয়ার পরেই সেটাকে আমরা পদ বলি। যেমন ওই আগে যেটাকে আমরা বলছিলাম ব্যাপক অর্থে মানুষ, কিন্তু যখন আমি বলবো মানুষ হয় মরণশীল, তখন এই মানুষ পদটা সংকীর্ণ অর্থে ব্যবহৃত হবে। কাজে আমরা পদের অর্থ কি জানলাম, পদের সংজ্ঞাটাও শিখলাম। এবার আমরা আসি পদ এবং শব্দের মধ্যে পার্থক্য কি। স্লাইডটা একটু ঠিক করে নিই আমরা। পদ এবং শব্দের মধ্যে পার্থক্য পড়ার পূর্বে আমরা শব্দ সম্পর্কে একটু জেনে নিই। শব্দ কাকে বলে আমাদের অনেকেরই জানা। অর্থবোধক বর্ণ অথবা বর্ণ সমষ্টিকে শব্দ বলা হয়। এখন আমি যদি বলি লবণ, এটা কোনো শব্দ হবে না, কারণ এটা কোনো অর্থ প্রকাশ করে না। কিন্তু কলম এটি একটি শব্দ, কারণ এটি একটি অর্থ প্রকাশ করে। যুক্তিবিদ্যায় আবার শব্দকে তিন ভাগে ভাগ করা হয়: পদযোগ্য শব্দ, সহপদযোগ্য শব্দ, পদ নিরপেক্ষ শব্দ। পদযোগ্য শব্দ হচ্ছে সেগুলা যেগুলা নিজে নিজে কোনো যুক্তি বাক্যের উদ্দেশ্য বা বিধি হিসেবে ব্যবহৃত হয়। মানুষ, কলম, বই, এই সমস্ত শব্দগুলো হচ্ছে পদযোগ্য শব্দ। সহপদযোগ্য শব্দ, এই শব্দগুলা নিজে নিজে কোনো যুক্তি বাক্যের উদ্দেশ্য বা বিধি হিসেবে ব্যবহৃত হতে পারে না, তবে কোনো অর্থবোধক শব্দের সাথে সংযুক্ত হয়ে তারা উদ্দেশ্য বা বিধি হিসেবে ব্যবহৃত হতে পারে। যেমন গুরু, গুরু হয় মিষ্টি, এটা আমরা কিছুই বুঝলাম না। কিন্তু আমগুলো হয় মিষ্টি, এই গুরু শব্দটা অর্থবোধক আম শব্দের সাথে সংযুক্ত হয়ে যুক্তি বাক্যে ব্যবহৃত হয়েছে। এই জন্য এটা হচ্ছে সহপদযোগ্য শব্দ। তাহলে পদযোগ্য শব্দ হচ্ছে তারা যারা নিজে নিজে কোনো যুক্তি বাক্যের উদ্দেশ্য বা বিধি হিসেবে ব্যবহৃত হয়। সহপদযোগ্য, এরা নিজে নিজে পারে না, তবে অন্য কোনো অর্থবোধক শব্দের সহায়তা যুক্তি বাক্যে ব্যবহৃত হয়। পদ নিরপেক্ষ শব্দ যেটা, সেটা নিজে নিজেও পারবে না, অন্য শব্দের সাহায্য নিয়েও পারবে না, অর্থাৎ তারা কখনোই যুক্তি বাক্যের উদ্দেশ্য বা বিধি হিসেবে ব্যবহৃত হতে পারবে না। যেমন হায় হায়, আমি মরে গেলাম। এখানে বাক্যে কিন্তু হায় হায় শব্দটা আছে, কিন্তু সে কিন্তু উদ্দেশ্য বা বিধি হিসেবে ব্যবহৃত হচ্ছে না। এখানে উদ্দেশ্য হচ্ছে আমি, মরে গেলাম হচ্ছে বিধি। এই হায় হায় শব্দটা হচ্ছে একটি পদ নিরপেক্ষ শব্দ।
তাহলে যুক্তিবিদ্যায় শব্দ তিন প্রকার: পদযোগ্য শব্দ, সহপদযোগ্য শব্দ, পদ নিরপেক্ষ শব্দ। এবার আমরা আসি পদ এবং শব্দের মধ্যে পার্থক্যগুলো কি। পার্থক্যের কথা যখন বলা হবে তখন আমাকে প্রথমে দুটো সংজ্ঞা দিতে হবে। সংজ্ঞাগুলো আমরা আগেই জেনেছি, আমি এখন আবার দ্বিতীয়বার বলতে চাচ্ছি। স্লাইডে আছে, দেখে নিতে পারব। পদ গঠন করে কে? শব্দ বা শব্দ সমষ্টি পদ গঠন করে, আর বর্ণ বা বর্ণ সমষ্টি শব্দ গঠন করে। এটা একটা কথা। প্রত্যেকটা পদই কিন্তু শব্দ, কিন্তু প্রত্যেকটা শব্দ পদ নয়, এই জিনিসটা বুঝতে হবে। প্রত্যেকটি পদই শব্দ, কিন্তু প্রত্যেকটা শব্দ পদ নয়। পদ কারা? পদ হবে তারাই যারা কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধি হিসেবে ব্যবহৃত হবে। যেমন মানুষ হয় মরণশীল, এখানে মানুষ শব্দটা বা মানুষ পদটা একটা শব্দ, মরণশীল এটাও একটা শব্দ, এটা বিগ্রহ পদ। কিন্তু হয় এই শব্দটা পদ নয়, কারণ সে উদ্দেশ্য বা বিধি হিসেবে ব্যবহৃত হয়নি। এটা উদ্দেশ্য এবং বিধির সম্পর্ক স্থাপনকারী একটি শব্দ। কাজে প্রত্যেকটা পদই শব্দ, কিন্তু প্রত্যেকটা শব্দ পদ নয়। আবার শব্দ বলতে আমরা একটি মাত্র শব্দকেই বুঝব, কিন্তু অনেক সময় একাধিক শব্দের সমষ্টিও কি করে একটি মাত্র পদ গঠন করে। ওই আগের উদাহরণ যদি আমরা ধরি, দিদারুল ইসলাম সাহেবের একমাত্র কন্যা বর্ষা হয় নোয়াখালী সরকারি কলেজের ছাত্রী। এখানে শব্দ সংখ্যা হচ্ছে 11টি, কিন্তু পদ হচ্ছে মাত্র দুটি: উদ্দেশ্য পদ এবং বিধেয় পদ। উদ্দেশ্য পদটি 6টি শব্দ নিয়ে গঠিত, আবার বিধেয় পদটি 4টি শব্দ নিয়ে গঠিত। এটা মনে রাখতে হবে। আবার আরেকটা পার্থক্য আমরা ভেবে পাই যে পদের অর্থ সুনির্দিষ্ট, সুনির্ধারিত। কি সেটা আমাকে বলে দেওয়া হয়েছে যে যার সম্পর্কে বলা হবে সে হচ্ছে উদ্দেশ্য পদ, উদ্দেশ্য সম্পর্কে যা কিছু স্বীকার বা অস্বীকার করা হবে সেটা হচ্ছে বিধেয় পদ। ফুল হয় সুন্দর, সুন্দর কি উদ্দেশ্য পদ বলা যাবে না, কারণ এখানে সুন্দর সম্পর্কে বলা হয়নি, বলা হয়েছে ফুল সম্পর্কে, তাদের ফুল হচ্ছে উদ্দেশ্য পদ। কিন্তু অনেক সময় শব্দের একাধিক অর্থ থাকে এবং থাকতে পারে। যেমন গজ, গজ বলতে আমরা মাপের একককে বুঝি, আবার গজের অর্থ হচ্ছে হাতি, হাতিকে আমরা গজ বলে থাকি। কাজে এটাও আমাকে মনে রাখতে হবে, পদের অর্থটা নির্ধারিত বা সুনির্দিষ্ট, কিন্তু শব্দের একাধিক অর্থ থাকে কিংবা থাকতে পারে। তারপরে পদটা হচ্ছে যুক্তি বাক্যের একক, কারণ যুক্তি বাক্য গঠিত হয় মূলত পদ নিয়ে। আর শব্দটা হচ্ছে ব্যাকরণের বাক্যের একক, ব্যাকরণের বাক্যটা গঠিত হয় শব্দ নিয়ে। শব্দ দ্বারা আমরা আমাদের চিন্তা, অনুভূতি, আবেগ
যা কিছু আছে সব কিছুকেই প্রকাশ করে থাকে, কিন্তু পদ দ্বারা শুধুমাত্র আমাদের চিন্তাটাকেই প্রকাশ করে থাকে। এই কিছু পার্থক্য আমরা করলাম, এই পার্থক্যগুলো তোমাদেরকে মনে রাখতে হবে। স্লাইডে আছে, তোমরা হয়তো এখান থেকেও কিছু সহায়তা পাবে। এবার আমরা চলে যাই অন্য প্রসঙ্গ। সেটা কি? পদকে আবার দুদিক থেকে দেখা হয়। একটা হচ্ছে পরিমাণের দিক থেকে, আরেকটা হচ্ছে গুণের দিক থেকে। পরিমাণের দিক থেকে যখন দেখা হয় সেটাকে বলা হয় পদের ব্যাপ্তর্থ, আর পদের গুণের দিকটাকে বলা হয় পদের জাপ্তর্থ। আমরা শিখব পদের ব্যাপ্তর্থ বলতে কি বুঝি, পদের জাপ্তর্থ বলতে কি বুঝি। পরিমাণগত দিক থেকে একটি পদ যে সকল ব্যক্তি বা বস্তুর উপর প্রযোজ্য হবে সে সকল ব্যক্তি বা বস্তুর সমষ্টি হচ্ছে ওই পদের ব্যাপ্তর্থ। পরিমাণগত দিক থেকে একটি পদ যে সকল ব্যক্তি বা বস্তুর উপর প্রযোজ্য হবে সে সকল ব্যক্তি বা বস্তুর সমষ্টি হচ্ছে ওই পদের ব্যাপ্তর্থ। এখন একটা পদ যদি মানুষ হয় তাহলে মানুষ পদের ব্যাপ্তর্থ হবে কি? তার সমষ্টি। সমষ্টি বলতে আমি তো এখন সব মানুষ গুনতে পারবো না। আমরা এক্ষেত্রে বলি যে মানুষ পদের ব্যাপ্তর্থ হচ্ছে সকল মানুষ, অর্থাৎ অতীত থেকে শুরু করে ভবিষ্যৎ পর্যন্ত যত মানুষ আসবে সবাই এর মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। দার্শনিক এই পদটার ব্যাপ্তর্থ কি হবে? সকল দার্শনিক, অর্থাৎ অতীত থেকে শুরু করে ভবিষ্যৎ পর্যন্ত যত দার্শনিক আসবেন সবাই এর মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। মনে রাখতে হবে যে ব্যাপ্তর্থ হচ্ছে একটা পদের পরিমাণের দিক। সংজ্ঞাটা স্লাইডে আছে, আমি বললাম, খুব সহজভাবে মনে রাখতে পারবে। তবে সহজ কথা একটা জিনিস মনে রাখবা, যে হচ্ছে যখন কোনো পদের ব্যাপ্তর্থের কথা বলা হবে তখন তার পূর্বে একটা সকল শব্দ জুড়ে দিলে চলবে। যেমন সব মানুষ, এই পদটার ব্যাপ্তর্থের কথা যদি বলা হয় তখন আমাকে বলতে হবে সকল সৎ মানুষ, অর্থাৎ অতীত, বর্তমান, ভবিষ্যৎ যত সৎ মানুষ আছে আসবেন সবাই এই ভিতরে অন্তর্ভুক্ত হয়ে যাবে। আর পদের জাপ্তর্থ হচ্ছে কোন একটা পদের সাধারণ এবং অপরিহার্য গুণ, অর্থাৎ ওই পদটার মধ্যে অবশ্যই থাকবে এবং সাধারণভাবে থাকবে, কম বেশি হতে পারে কিন্তু থাকবে। সংজ্ঞাটা হচ্ছে কি, গুণগত দিক থেকে একটি পদ যে সকল ব্যক্তি বা বস্তুর উপর প্রযোজ্য হবে সে সকল ব্যক্তি বা বস্তুর সাধারণ এবং আবশ্যিক গুণাবলীকে ওই পদের জাপ্তর্থ বলা হয়। এখন মানুষ পদটাকে যদি আমি ধরি, মানুষের দেখো, মানুষ এক প্রকার জীব, যেহেতু সে এক প্রকারের জীব, অন্যান্য জীবের যে সমস্ত গুণাবলী আছে মানুষের মধ্যেও সে সমস্ত গুণাবলী আছে, অর্থাৎ জীববৃত্তি বা পশুবৃত্তি গুণটা মানুষের মধ্যে রয়েছে।
আবার মানুষ অন্যান্য প্রাণী থেকে আলাদা, কারণ কি? তার বুদ্ধিবৃত্তি গুণটা আছে। মানুষের আরো গুণ আছে, শিক্ষা আছে, সততা আছে, কিন্তু এই গুণগুলো সবার মধ্যে বিদ্যমান। অর্থাৎ শিক্ষা গুণটা সবার নয়, সততা সবার নয়, কিন্তু যে ব্যক্তি সৎ তারও কিন্তু জীববৃত্তি গুণটা আছে, তারও কিন্তু বুদ্ধিবৃত্তি গুণটা আছে। যে ব্যক্তি চোর তারও কিন্তু জীববৃত্তি গুণটা আছে, তারও কিন্তু বুদ্ধিবৃত্তি গুণটা আছে। কাজে মানুষের আবশ্যিক এবং অপরিহার্য গুণাবলী হচ্ছে দুটা, একটা হচ্ছে জীববৃত্তি, আরেকটা হচ্ছে বুদ্ধিবৃত্তি। কাজেই মানুষের জাতত্ব হচ্ছে জীববৃত্তি এবং বুদ্ধিবৃত্তি। একইভাবে যদি আমরা আরেকটা পদ নেই, শিক্ষিত মানুষ। শিক্ষিত মানুষ, এটা হচ্ছে আমার পদ। এই পদের ব্যক্তত্বের কথা যখন আমরা বলবো তখন কি বলবো? সকল শিক্ষিত মানুষ। কিন্তু জাতত্বের কথা যখন আমরা বলবো তখন কি হবে? শিক্ষিত মানুষ। যেহেতু সে মানুষ, ওই দুইটা গুণ তার মধ্যে আছে, জীববৃত্তি এবং বুদ্ধিবৃত্তি। আর যে গুণটা থাকার জন্য আমরা শিক্ষিত মানুষ বলে থাকি সেটা হচ্ছে শিক্ষা। অর্থাৎ শিক্ষিত মানুষের জাতত্ব হচ্ছে জীববৃত্তি, বুদ্ধিবৃত্তি এবং শিক্ষা। এই তিনটা গুণ নিয়েই মূলত শিক্ষিত মানুষ। কাজে আমাকে পদের ব্যক্তত্ব এবং জাতত্ব কি জিনিস এটা আমরা জেনে নিলাম। এখন ব্যক্তত্ব এবং জাতত্বের মধ্যে কিন্তু একটা সম্পর্ক রয়ে গেছে। সেই সম্পর্কটা কি আমরা একটু জেনে নিই। এদের মধ্যে একটা গভীর সম্পর্ক আছে, যেটাকে বলা হয় বিপরীত ক্রমে বাড়া কমা বা হ্রাস বৃদ্ধির সম্পর্ক। অর্থাৎ একটা বাড়লে আরেকটা কমে, একটা কমলে আরেকটা বাড়ে। অর্থাৎ কোনো পদের ব্যক্তত্ব যখন বাড়ে তখন তার জাতত্ব কমে, আবার ব্যক্তত্ব কমলে জাতত্ব বাড়ে। ঠিক যখন কোনো পদের জাতত্ব বাড়ে তখন ব্যক্তত্ব কমে, ব্যক্তত্ব কমলে ব্যক্তত্ব বাড়ে। এই চারটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে। এখন একটা একটা করে আমরা দেখি যে আসলে তাই হয় কিনা। এগুলো আমরা একটু স্লাইডে দেখে নেই, তাহলে বুঝতে আর একটু সুবিধা হবে। আমরা এখানে যদি দেখি, প্রথম যেটা আছে সেটা হচ্ছে যদি পদের ব্যক্তত্ব বাড়ে তবে পদের জাতত্ব কমে। আমরা একটা পদ নিলাম মানুষ। মানুষ পদের ব্যক্তত্ব হচ্ছে জাতত্ব হচ্ছে দুটো, জীববৃত্তি এবং বুদ্ধিবৃত্তি। এই মানুষের সাথে যখন আমরা অন্যান্য জীবকে যোগ করে নেব, গরু, ছাগল, ভেড়া, মহিষ সবাইকে একত্র করে দিব, তখন আমার সেই পদটা হয়ে যাবে জীব। এবং এর ব্যক্তত্ব হবে সকল জীব। আগে ছিল সকল মানুষ, এখন হয়ে গেল সকল জীব। দেখা যাচ্ছে যে মানুষের চেয়ে জীবের সংখ্যাটা বেশি, কিন্তু জীবের জাতত্ব হচ্ছে শুধুমাত্র জীববৃত্তি, কারণ সব জীবের মধ্যে ওই বুদ্ধি গুণটা নেই। তাহলে আমরা দেখতে পাচ্ছি যখন আমার ব্যক্তত্ব বাড়ছে জাতত্ব কমে যাচ্ছে। আগে ছিল দুটা, এখন হলো একটা। কাজে কোনো পদের ব্যক্তত্ব বাড়লে অর্থাৎ পরিমাণ বাড়লে গুণটা কমে যাচ্ছে। ঠিক যখন ব্যক্তত্ব কমে
তখন জাত-তথ্য বেড়ে যায়। আমরা আবার দেখি কিভাবে বাড়ে। মানুষ এই পদটা থেকে অসৎ মানুষ যেগুলো আছে সেগুলোকে যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে থাকবে কারা? সৎ মানুষ। সৎ মানুষের ব্যক্তত্ব কি? সকল সৎ মানুষ। মানুষের ব্যক্তত্ব কি? সকল মানুষ। তাহলে কি দাঁড়ালো? সকল মানুষের চেয়ে সকল সৎ মানুষের পরিমাণটা কম, কারণ একটা অংশকে আমরা কিন্তু বাদ দিয়ে দিই। কিন্তু সৎ মানুষের জাত-তথ্য যদি আমরা দেখি, তখন কি দেখি? তখন দেখি সৎ মানুষের জাত-তথ্য হচ্ছে তিনটি। কি কি? জীববৃত্তি, বুদ্ধিবৃত্তি এবং সততা। কাজেই যখন আমার ব্যক্তত্ব কমছে, তখন দেখা যাচ্ছে জাত-তথ্য বেড়ে যাচ্ছে। তাহলে এটা মনে রাখতে হবে, যদি কোনো পদের ব্যক্তত্ব বাড়ে অর্থাৎ পরিমাণ বাড়ে, তখন তার জাত-তথ্য কমে অর্থাৎ গুণটা কমে যায়। আবার কোনো পদের ব্যক্তত্ব যদি কমে, তাহলে জাত-তথ্য বেড়ে যায়। আশা করি বোঝা গেছে। এবার পরের স্লাইডে আমরা চলে যাই। এখানে বলা হচ্ছে কি, যদি কোনো পদের জাত-তথ্য বাড়ে, তাহলে ব্যক্তত্ব কমে। যদি কোনো পদের জাত-তথ্য বাড়ে, তবে ব্যক্তত্ব কমে। এখানে উদাহরণটা কি আছে? সেই আগের মতোই, মানুষ। মানুষের ব্যক্তত্ব কি? সকল মানুষ। জাত-তথ্য হচ্ছে জীববৃত্তি এবং বুদ্ধিবৃত্তি। জীববৃত্তি এবং বুদ্ধিবৃত্তি এই দুটা গুণের সাথে যদি আমরা আরেকটা গুণ যোগ করি, শিক্ষা, তাহলে জীববৃত্তি, বুদ্ধিবৃত্তি, শিক্ষা, এই তিনটা গুণের অধিকারী কারা? এই তিনটা গুণের অধিকারী হচ্ছে শিক্ষিত মানুষ। আবার শিক্ষিত মানুষের ব্যক্তত্ব কি? সকল শিক্ষিত মানুষ। পরিমাণের দিক থেকে এরা কিন্তু সকল মানুষের চেয়ে কম। তাহলে দেখা গেল, যখন আমরা জাত-তথ্যকে বৃদ্ধি করেছি, জাত-তথ্য যখন বাড়ল, তখন এদিকে ব্যক্তত্বটা কমে গেল। তাহলে কোনো পদের জাত-তথ্য বাড়লে ব্যক্তত্ব কম। ঠিক আবার যখন কোনো পদের জাত-তথ্য কমে, তখন ব্যক্তত্ব বাড়ে। আগের মতো যদি আমরা চিন্তা করি, এই শিক্ষিত মানুষকে নিয়ে যদি আমরা পড়ি, শিক্ষিত মানুষের জাত-তথ্য হচ্ছে জীববৃত্তি, বুদ্ধিবৃত্তি এবং শিক্ষা। শিক্ষা গুণটাকে বাদ দিলাম, তাহলে থাকলো কে? জীববৃত্তি এবং বুদ্ধিবৃত্তি। এই দুইটা গুণের অধিকারী কারা? এই দুইটা গুণের অধিকারী হচ্ছে মানুষ, যার ব্যক্তত্ব হচ্ছে সকল মানুষ। শিক্ষিত মানুষের ব্যক্তত্ব হচ্ছে সকল শিক্ষিত মানুষ। সকল শিক্ষিত মানুষের চেয়ে সকল মানুষের সংখ্যাটা বেশি, অর্থাৎ জাত-তথ্য যখন আমি কমালাম, তখন ব্যক্তত্বটা একটু বেড়ে গেল। আবার যদি আরেকটু কমাই, যেমন মানুষ এবং জীববৃত্তি, বুদ্ধিবৃত্তি এবং জীববৃত্তি, এই দুইটা গুণের অধিকারী হচ্ছে কারা? মানুষ। এখান থেকে যদি আমি বুদ্ধিবৃত্তিটাকে বাদ দিই, তাহলে থাকছে শুধুমাত্র জীববৃত্তি। আর এই জীববৃত্তি গুণের অধিকারী কারা? জীব, যার ব্যক্তত্ব হচ্ছে সকল জীব, যেটা সকল মানুষের চেয়ে অনেক বেশি। সুতরাং চারটা কথা আমাকে মনে রাখতে হবে। কোনো পদের ব্যক্তত্ব বাড়লে জাত-তথ্য কমে, কোনো পদের ব্যক্তত্ব কমলে জাত-তথ্য বাড়ে, কোনো পদের জাত-তথ্য বাড়লে
ব্যাপ্তত্ব কমে, আবার পদের ব্যাপ্তত্ব কমলে ব্যাপ্তত্ব বাড়ে। চারটা জিনিস আমরা শিখলাম এবং এটাকে আমরা একটা চিত্রের সাহায্যে দেখানোর চেষ্টা করেছি। এটা প্রথম চিত্র, যেখানে ব্যাপ্তত্ব অনুসারে দেখা গেল জীবের পরিধিটা সবচেয়ে বড়, তারপরে মানুষের, তারপরে সভ্য মানুষের। এটা পরিমাণের দিক থেকে জীবের পরিধিটা সবচেয়ে বেশি, তারপরে মানুষ, তারপরে সভ্য মানুষ। এটা ব্যাপ্তত্বের দিক থেকে আমরা চিত্র দেখেই বুঝতে পারছি। আবার ব্যাপ্তত্বের দিক থেকে যদি চিত্রটাকে দেখি, তখন দেখা যাচ্ছে সভ্য মানুষের পরিধিটা বড়, কারণ ওখানে গুণ আছে তিনটা। কি কি? জীববৃত্তি, বুদ্ধিবৃত্তি, সভ্যতা। তারপরে আসছে মানুষ, কারণ তার ব্যাপ্তত্ব হচ্ছে দুটা। কি কি? জীববৃত্তি এবং বুদ্ধিবৃত্তি। তারপরে আসছে জীব, কারণ তার ব্যাপ্তত্ব হচ্ছে একটা, শুধুমাত্র জীববৃত্তি। আমরা এই চিত্রের মাধ্যমে বুঝতে পারি যে ব্যাপ্তত্ব এবং ব্যাপ্তত্বের বিপরীত ক্রমে হ্রাস বৃদ্ধির নিয়মটা। তবে এখানে একটা জিনিস মনে রাখতে হবে, আমরা যত কিছু বলি না কেন, যে পদের ব্যাপ্তত্ব বাড়লে ব্যাপ্তত্ব কমে, অথবা ব্যাপ্তত্ব কমলে ব্যাপ্তত্ব বাড়ে। এই যে নিয়মের কথা বলছি, এই নিয়মটা কিন্তু সব ক্ষেত্রে কার্যকর নয়। কোন কোন ক্ষেত্রে কার্যকর? এই নিয়মটা কার্যকর নয়, এটা শুধুমাত্র শ্রেণীবাচক পদের ক্ষেত্রে কার্যকর, একক বা বিশিষ্ট পদের ক্ষেত্রে কার্যকর নয়। যেমন মানুষ, আমরা বলছি জীব, মানুষ, সৎ মানুষ, এরা কিন্তু শ্রেণীবাচক পদ এবং সমবুদ্ধি। কিন্তু রহিম, কলম, এই সমস্ত ক্ষেত্রে এই নিয়মটা কার্যকর না। অর্থাৎ একক ব্যক্তি বা বস্তুর ক্ষেত্রে পদের ব্যাপ্তত্ব এবং ব্যাপ্তত্বের বিপরীত ক্রমে হ্রাস বৃদ্ধির নিয়মটা কার্যকর নয়। তারপরে আমরা বলছি যে এই নিয়মটা যখন আমরা পালন করি, তখন কিন্তু যে পদটা দিয়ে আমরা শুরু করি আলোচনা, সে পদটা কিন্তু আর সেই পদ থাকে না, সেখানে নতুন পদের সৃষ্টি হয়। যেমন আমরা বলছিলাম মানুষ, তার ব্যাপ্তত্ব হচ্ছে সকল মানুষ, তার ব্যাপ্তত্ব হচ্ছে জীববৃত্তি এবং বুদ্ধিবৃত্তি, এর সাথে অন্যান্য প্রাণী যোগ করায় সে পদটা হয়ে গেল জীব। অর্থাৎ মানুষ হয়ে গেল জীব। আবার অন্য জায়গায় আমরা দেখলাম মানুষ হয়ে গেছে সৎ মানুষ। কাজে এক্ষেত্রেও একটু সমস্যা দেখা দেয়। আমরা যখনই এই নিয়মটাকে প্রয়োগ করতে যাই, তখন সেই পদটা আর সেই পদ থাকে না, এখানে নতুন পদের সৃষ্টি হয়। এই কথাগুলো আমাদেরকে মনে রাখতে হবে আপাতত। আর মোটামুটি আমাদের আলোচনা শেষ হয়ে গেল। তোমাদের সমালোচনা যেটা বলার সেগুলো তো আমরা বললামই, এই দুটা কথা মনে রাখতে হবে। তাহলে যদি আমরা শুরু থেকেই যদি আবার একটু টান দিই, সেটা হচ্ছে আমরা বলছিলাম পদের ইংরেজি প্রতিশব্দটা মনে আছে, তার আসতে করতে গেলে কি শব্দ টার্মিনাস থেকে, টার্মিনাসের অর্থ কি, প্রান্ত বা সীমা, যুক্তিবিদ্যার মূল আলোচ্য বিষয় কি, অনুমান, অনুমানের ভাষায় প্রকাশিত রূপটি নাম কি, যুক্তি,
যুক্তিতে ব্যবহৃত বাক্যগুলোর নাম হচ্ছে যুক্তি বাক্য। একটা যুক্তি বাক্যে কয়টা পদ থাকে? দুটা পদ থাকে। আবার যুক্তি বাক্যের কয়টা অংশ থাকে? তিনটে অংশ থাকে। অংশগুলো কি কি? উদ্দেশ্য, সংযোজক, বিধেয়। তারপরে পদ এবং শব্দের পার্থক্যগুলো কি কি আমরা শিখলাম পদের ব্যাক্তর্থ এবং জাত্যর্থ বলতে কি বুঝি, এবং ব্যাক্তর্থ এবং জাত্যর্থের মধ্যে সম্পর্কটা কি। আবার দেখলাম যে সমালোচনায় যে এই নিয়মটা, অর্থাৎ বিপরীত ক্রমে বাড়া কমার নিয়মটা বা হ্রাস বৃদ্ধির নিয়মটা কিছু কিছু ক্ষেত্রে কার্যকর নয়। তো আমাদের পদ চ্যাপ্টার মোটামুটি শেষ হলো। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো, এবং আমরা আজকের এই আলোচনা এখানেই শেষ করতে যাচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। ধন্যবাদ।